ওকে, আজকে আমরা রিঅ্যাক্টের কোনো কিছু শিখবো না, কিছু কনসেপ্ট আমার শিখতে হবে জিনিসটার জন্য। আচ্ছা, আমরা অ্যাপ্লিকেশন তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, আমরা আসলে কি ওয়েব অ্যাপ তৈরি করব না, নাকি অন্য কোনো অ্যাপ তৈরি করব? ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপ্লিকেশন মানে ওয়েব অ্যাপ তৈরি করব, ঠিক আছে? এবার এখানে আমাদের কয়েকটা জিনিস আমাদের একটু বুঝতে হবে। প্রথম কথা, আমরা যে অ্যাপ্লিকেশনটা বানাবো সেই অ্যাপ্লিকেশনটা দুইটা ভার্সন হবে। আজকের সম্পূর্ণ আলোচনাটা রিয়াক্ট ভিত্তিক। কোন ভিত্তিক বলেন তো? কোন ভিত্তিক? রিয়াক্ট ভিত্তিক, অন্য কিছু মিলাবেন না। তার মানে আমাদের অ্যাপ্লিকেশন, যদি এটাকে সিলেক্ট করি, এই যে লেখালেখিগুলো করতেছি না, এইগুলো কিন্তু শুধুমাত্র মানে আমার চিন্তা ভাবনা থেকে করতেছি, ঠিক আছে? এটা মানে এটার মানে বইপত্রে এরকম ইমপ্লিমেন্টেশন নাও থাকতে পারে, ঠিক আছে? জাস্ট আমি আপনাকে আমার মনের কথাটা বোঝানোর জন্য কিছু ডায়াগ্রাম আঁকাইছি, ঠিক আছে? এইটাই যে চিরন্তন সত্য এরকম মানার দরকার নাই। অ্যাপ্লিকেশন ভার্সন মানে এখানে ভার্সন বলতে মানে এখানে ওই ভার্সনকে আমি মিন করতেছি না। আমাদের অ্যাপ্লিকেশনে দুইটা পার্ট, মানে দুইটা পার্ট আমরা বানাবো। আমি এটাকেই এই দ্বারা প্রকাশ করতেছি। এক, আমরা যে ভিট প্রজেক্ট দিয়ে তৈরি করব একটা রিয়াক্ট প্রজেক্ট, সেইটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ভার্সন। আমরা যে ভিট প্রজেক্ট অর্থাৎ ভিট দিয়ে যে অ্যাপ্লিকেশনটা তৈরি করি না, আগের দিন ক্লাসে দেখাইছে, বুঝতে পারছি? কথা বলেন ভাই। হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের কোন ভার্সন? ডেভেলপমেন্ট ভার্সন। আচ্ছা। এবং ওই ডেভেলপমেন্ট ভার্সনটা থেকে আমরা একটা প্রোডাকশন ভার্সন অ্যাপ্লিকেশন তৈরি করব। মানে আমরা যে অ্যাপ্লিকেশনটা ভিট দিয়ে আমরা তৈরি করি রিঅ্যাক্টের, ওই অ্যাপ্লিকেশনটা আসলে অরিজিনাল অ্যাপ্লিকেশন না। ওই অ্যাপ্লিকেশন থেকে মানে চূড়ান্ত অ্যাপ্লিকেশন না, ওই অ্যাপ্লিকেশনটা থেকে আমরা বিল্ড করব। একটা বিল্ড বলে একটা কমান্ড আছে, সেই বিল্ড কমান্ড দিয়ে ওই অ্যাপ্লিকেশন থেকে আমরা আরেকটা অ্যাপ্লিকেশন তৈরি করব, যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমার অরিজিনাল অ্যাপ্লিকেশনের প্রোডাকশন ভার্সন, মানে যে অ্যাপ্লিকেশনটাই আমার চূড়ান্ত ভোক্তারা ইউজ করবে। এই কনসেপ্টটা কি বুঝছি? জি ভাই। বাকিরা? জি ভাই, বুঝতে পারছি। তার মানে ভাই আরেকটু রিপিট করবেন? আমরা যে ভিট দিয়ে যে একটা প্রজেক্ট তৈরি করছি না রিঅ্যাক্টের, করছি তো নাকি? জি ভাই। ওইটাই আসলে মানে ওই ভার্সনটা মানে ওই অ্যাপ্লিকেশনটা কখনোই চূড়ান্ত ভোক্তা মানে যারা আমার অ্যাপ্লিকেশনটা ইউজ করবে, যারা অ্যাপ্লিকেশনটা কি করবে, ব্যবহার করবে, তারা ওই পার্টটা মানে ওই ভার্সনটা পাবে না, বা ওই ভার্সনটা তাদের জন্য না। আমার ওই যে আমি যেটা আমি তৈরি করছি ভিট দিয়ে, ওইটা থেকে আরেকটা ভার্সন আমি তৈরি করব, সেটার নাম হচ্ছে প্রোডাকশন ভার্সন। এই জন্য আমি দুটার নাম দিচ্ছি, একটা হচ্ছে ডেভেলপমেন্ট ভার্সন আর একটা কি ভার্সন? প্রোডাকশন। প্রোডাকশন ভার্সন। তার মানে আমরা যে অ্যাপ্লিকেশনে কাজ করি সেটা আসলে কোন ভার্সন বলেন তো? ডেভেলপমেন্ট ভার্সন। ডেভেলপমেন্ট ভার্সন মানে আমরা এখানে বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্টাল করব, বিভিন্ন ফিচার অ্যাড করব, হ্যান করব, ত্যান করব, সবকিছু। ফাইনালি ওই ভার্সন থেকে আমরা আরেকটা ভার্সন তৈরি করব। সেটা কিভাবে তৈরি করব, কিভাবে কি করব সেটা পরের বিষয়, কিন্তু ওই ভার্সন থেকে আমরা চূড়ান্ত আরেকটা ভার্সন তৈরি করব, যে ভার্সনটার নাম আমরা বলবো প্রোডাকশন ভার্সন। এবং সেই ভার্সনটাই হচ্ছে চূড়ান্ত বা একদম এন্ড ইউজাররা ইউজ করবে। এই কনসেপ্টটা ক্লিয়ার? জি ভাই। তার মানে আমরা কখনোই প্রোডাকশন ভার্সনে কাজ করি না, আমরা কোন ভার্সনে কাজ করি? ডেভেলপমেন্ট। আর ওই ডেভেলপমেন্ট ভার্সন থেকেই একটা ছোট্ট একটা কমান্ড দিয়ে আমরা কোন ভার্সন বানাই ফেলি? প্রোডাকশন ভার্সন, ঠিক আছে? এবার আসেন, তার মানে আমি আলোচনা করতেছি রিয়াক্ট ভিত্তিক। তার মানে আমার যে জিনিসটা হলো এই রিয়াক্টের এই জিনিসটা আমরা প্রোডাকশন ভার্সন বানাইনি, ঠিক আছে? রিয়াক্টের প্রোডাকশন ভার্সন, সেই প্রোডাকশন ভার্সনটা
সেই প্রোডাকশন ভার্সনটা একটু ছোট করে, মানে মনে করেন আমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি তৈরি করা কমপ্লিট, একদম ফুল কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন বানানো শেষ। এখন আমাদের এই অ্যাপ্লিকেশনটা মানুষকে ব্যবহার করতে দিব। এখন ব্যবহার করতে দিলে আমার এই অ্যাপ্লিকেশনটা আমার মেশিনে থাকলে হবে নাকি কোথাও কোনো সার্ভারে হোস্ট করতে হবে? সার্ভারে হোস্ট করতে হবে। আমরা আমাদের প্রোডাকশন ভার্সনটাকে হোস্ট করব, এইটাই আমি মিন করতেছি। এটা একটা সার্ভার, এটা একটা সার্ভার, এটা একটা ডাটাবেস। ভালো করে বুঝেন, আমাদের এই প্রোডাকশন ভার্সনটা আমরা এখানে হোস্ট করব। এখন এখানে একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে ভাই, আমরা যখন যারা মোটামুটি কাজ করেছি তারা বলতে পারেন যে ভাই আমরা তো ডেভেলপমেন্ট ভার্সনটাই গিটে আপলোড করে ওই লিঙ্কটাই দিয়ে দিই সার্ভারের কাছে, ওই সার্ভার বিহাইন্ড দ্য সিন আপনার ওই অ্যাপ্লিকেশন থেকে প্রোডাকশন ভার্সন বানায় ফেলে, তারপরে সেটাকে লাইভ করে দেয়। বুঝতে পারছি? জি ভাই আবার একটু বলেন। মানে অনেক সময় দেখবেন বিভিন্ন হোস্টিং সার্ভারে আমরা আমাদের রিয়েল কোডগুলো, মানে যেগুলো আমরা ডেভেলপ করি সেই কোডগুলোকে আপলোড করে দিই ওই সার্ভার বিহাইন্ড দ্য সিন। ওই আমার ওই ডেভেলপমেন্ট ভার্সন থেকে তারা প্রোডাকশন ভার্সন বানায়, তারপরে সেটা ওই আপনার সার্ভারে নেয়। সোজা কথা ভাই, এই প্রোডাকশন ভার্সনই হচ্ছে এন্ড ইউজার ইউজ করে। প্রোডাকশন ফাংশনে কি আমরা কাজ করি না? না, প্রোডাকশন ভার্সনটা এটা থেকে বিল্ড হবে। আমরা খালি শুধু সার্ভারে আপলোড দিব। আচ্ছা সেটা বাদ দেন, আপাতত বাদ দেন, সেটা যখন আমি বোঝাবানি তখন বোঝাই দেবানি। শুধু এইটুকু মনে রাখেন, সার্ভারে হোস্ট হবে কোন ভার্সনটুকু? না সরি, প্রোডাকশন ভার্সনটা, এইটা সার্ভারে হোস্ট হবে। এখন আমার আলোচনাটা কোন কেন্দ্রিক বলেন তো? রিয়াক্ট কেন্দ্রিক। ঠিক আছে, আমি যে আলোচনাটা করতেছি এটা কোন কেন্দ্রিক? রিয়াক্ট কেন্দ্রিক। এবার এই প্রোডাকশন ভার্সনটা আমি সার্ভারে হোস্ট করব। ঠিক আছে, এবার এখানে লিখছি হোস্টিং সার্ভার ইন ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন। তার মানে এইটাই তো আমার ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন। আমাদের ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে দুইটা পার্ট, একটা আছে ডেভেলপমেন্ট ভার্সন, প্রোডাকশন ভার্সন, আর এখানে প্রোডাকশন ভার্সনটাই আমি এখানে হোস্ট করব। এবার আসে এই প্রোডাকশন ভার্সনটা, এটা একটা কম্পিউটার, মানে এটা একটা সার্ভারে হোস্ট হবে। এবং আপনার অ্যাপ্লিকেশনে যদি আমরা আগে কোনো একদিন আলোচনায় বলছিলাম আমাদের অ্যাপ্লিকেশনে তিনটা পার্ট বলছিলাম, একটা বলছিলাম ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, একটা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন, আর একটা ডাটাবেস। ঠিক আছে, তার মানে এই ফ্রন্ট এন্ড ভার্সনটা আমরা হোস্ট করে দিছি। এবার এই ফ্রন্ট এন্ড ভার্সনটা এই হচ্ছে একটা ব্রাউজার, এটাকে সিমুলেট করেন একটা ব্রাউজার হিসাবে। মানে একজন ইউজার আমার অ্যাপ্লিকেশন কিসের মাধ্যমে ব্যবহার করবে? আমার অ্যাপ্লিকেশনকে তার কম্পিউটারে ইনস্টল করবে নাকি ব্রাউজার দিয়ে করবে? ব্রাউজারে। সে ব্রাউজারটা ওপেন করছে, ওপেন করে ইউআরএল বারে একটা অ্যাড্রেস লিখবে, এটা হচ্ছে ইউআরএল বার। এই ইউআরএল বারে সে একটা অ্যাড্রেস লিখবে, মানে আমার এই হোস্টিং সার্ভার আমাকে একটা অ্যাড্রেস প্রোভাইড করবে। যে এখানে ভাই আমি অনেক জিনিস স্কিপ করে যাচ্ছি শুধু ভিজুয়ালাইজেশন করার জন্য, এখানে আরো অনেক নেটওয়ার্কিং এর বিষয় আছে, এগুলো আমাদের ডেভেলপারদের মাথায় নেওয়ার দরকার নাই, শুধু বোঝার জন্য। এখানে হোস্ট করলে তারা আমাকে একটা ইউআরএল প্রোভাইড করবে, মনে করেন facebook.com, হ্যান.com, সুমন.com, আপনি.com, এরকম একটা হোস্টিং দেবে, ইউআরএল দেবে, ডোমেইন নেম দেবে, পিছনে আরো কাহিনী আছে স্কিপ করে যাচ্ছি। সেটা আমি ইউআরএল বারে আমার ব্রাউজারে এখানে লিখব। লেখার পরে যখন হিট করব, এই হিটটা সরাসরি আমার ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন সার্ভারে আমার এখানে হিট করবে। সেখান থেকে এইখানে যে আমি যে প্রোডাকশন ভার্সনে যে জিনিসপত্রগুলো বানাইছিলাম প্রোডাকশন ভার্সনে, সেই প্রোডাকশন ভার্সনের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং স্ট্যাটিক অ্যাসেটগুলো সরাসরি ওই সার্ভার থেকে সরাসরি আমার ব্রাউজার ডাউনলোড করবে। কি করবে? ডাউনলোড করে নেবে পুরো অ্যাপ্লিকেশনটা। আপনি যে এই প্রোডাকশন ভার্সনে যে অ্যাপ্লিকেশনটা করছেন সেই পুরো অ্যাপ্লিকেশনটা ব্রাউজার অটোমেটিক্যালি এখানে ডাউনলোড করে নেবে তার ব্রাউজারের পেটের ভিতরে। ডাউনলোড করার পরে তার মানে আমার অ্যাপ্লিকেশনটা এখানে ছিল, সেই অ্যাপ্লিকেশনটা একজন ক্লায়েন্ট বা ইউজার ইউআরএল এর মাধ্যমে হিট করে পুরো অ্যাপ্লিকেশনটাকে সে ডাউনলোড করে কিসের ভিতরে নিয়ে গেল? ব্রাউজারের। তার মানে এখন ওই অ্যাপ্লিকেশনটা কয়টা জায়গায় আছে? ব্রাউজারের মধ্যেও আছে আবার হোস্টিং সার্ভারেও আছে, একই জিনিস।
আবারও বলতেছি আমার আলোচনাটা এটা কি রিয়াক্ট কেন্দ্রিক, কিন্তু আমি কিন্তু নেক্সট.জেএস বা এরকম কোনো টেকনোলজির কথা কিন্তু একবার উচ্চারণ করি নাই। এটা কোন কেন্দ্রিক আলোচনা করতেছি? রিয়াক্ট কেন্দ্রিক। তার মানে এই হিট করার পরে ওই পুরো HTML CSS পুরা, আবার একটা শব্দ বলছি কিন্তু পুরা মানে A to Z, আপনার ওই প্রোডাকশন ভার্সন A to Z সমস্ত অ্যাপ্লিকেশনের HTML CSS স্ট্যাটিক অ্যাসেট যা আছে সব ব্রাউজার ডাউনলোড করে ফেলবে, সবকিছু ডাউনলোড করার পরে এই মানে পুরো অ্যাপ্লিকেশনটাই ব্রাউজারে চলে আসবে। এবার সেকেন্ড টাইম আমার ওই পুরো অ্যাপ্লিকেশনটা ব্রাউজারে এখানে ডিসপ্লে হবে, এখানে ডিসপ্লে হবে। এরপরে পুরো অ্যাপ্লিকেশনটাই মাইক্রোফোনটা অফ করে রাখ। এই যে পুরো অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আমি ব্রাউজারে দেখতে পাবো। এরপরে এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি চলে আসার পরে এই অ্যাপ্লিকেশন থেকে আর কখনোই ফ্রন্ট এন্ড সার্ভারে রিকোয়েস্ট যাবে না। সে এখন সরাসরি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন এপিআই কলের মাধ্যমে বিভিন্ন ডাটাবেজের সাথে কমিউনিকেশন করবে, মানে সরি ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেশন করবে উইথ ভায়া এপিআই এর মাধ্যমে। এখান থেকে যদি এই অ্যাপ্লিকেশনে কোনো ডাটা প্রয়োজন হয়, এই অ্যাপ্লিকেশনের যদি কোনো কিছু প্রয়োজন হয়, ইউআরএল এর মাধ্যমে কোনো কিছু অ্যাক্সেস করি, এখানে সরাসরি সে আর এখানে আর যাবে না, এখান থেকে সরাসরি ওই অ্যাপ্লিকেশনটা তো ডাউনলোড হয়ে গেছে, এবার এই অ্যাপ্লিকেশনের পেটের মধ্যে সব রিকোয়েস্ট এখানে যাবে ব্যাকএন্ড সার্ভারে। এবার ব্যাকএন্ড সার্ভারে যাওয়ার পরে ব্যাকএন্ড সার্ভার যদি মনে করে যে আমার এই যে রিকোয়েস্টটা আসছে এই রিকোয়েস্টের জন্য কিছু ডাটা প্রয়োজন হয়, ব্যাকএন্ড সার্ভার যদি প্রয়োজন মনে করে, তাহলে ব্যাকএন্ড সার্ভার ডাটাবেজে যেয়ে সেই ডাটাটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে আবার ব্যাকএন্ডে নিয়ে আসবে, ব্যাকএন্ড তারপর আবার এই আমার এই ফ্রন্ট এন্ড মানে ব্রাউজারে সেই ডাটাটা প্রোভাইড করবে। এই ওয়ার্কিং ফ্লোটা কি বুঝতে পারছি? বুঝছি তো নাকি? হ্যাঁ। তার মানে ফার্স্ট টাইম যখন আমি ইউআরএল হিট করব, পুরো রিয়াক্ট অ্যাপ্লিকেশনটা আমার ব্রাউজারে কি হয়ে যাবে? ডাউনলোড হয়ে যাবে। আর একবার ডাউনলোড হয়ে গেলে আর কিন্তু আর ইয়া করবেন। এরপর যদি আপনি ব্রাউজারে ট্যাব কেটে দেন, ওই ডাউনলোড করা অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে যাবে। আবারও ওপেন করবেন, ওপেন করার পরে আবার ইউআরএলটা লিখবেন, আবারও হিট করবেন, আবার ডাউনলোড হবে। তারপরে আর কিন্তু এর সাথে কোনো কমিউনিকেশন আপাতত হবে না। আপাতত এর সাথে আর কোনো কমিউনিকেশন হবে না। তখন এই অ্যাপ্লিকেশন সরাসরি কমিউনিকেশন করবে কার সাথে? ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনের সাথে। বুঝতে পারছি? একটা টেপ যখন ভাই ওপেন করবো ওই সময় মানে কি বলে এই যে আমার যে প্রোডাকশন সার্ভার মানে যে ইউটিউব আছে ওইটুকে ডাউনলোড হবে তাই না? হ্যাঁ, এই প্রোডাকশন ভার্সনটা ডাউনলোড। ট্যাব কেটে দিলে ওর সাথে আর তো কোনো কানেকশন নাই। আবার নতুন করে আবার যখন ওপেন করবেন তখন আবার এই হোস্টিং সার্ভার রিকোয়েস্ট যাবে, যাওয়ার পরে সেখান থেকে ওই পুরো প্রোডাকশন ভার্সনটা ডাউনলোড হবে। তারপর ডাউনলোড একবার হয়ে গেলে ওইটা এখানে রান হবে। প্রথমে ডাউনলোড হবে, তারপরে রান হবে। এখানে আরো মেকানিজম আছে। প্রথমে ডাউনলোড হবে, রান হওয়ার পরে তারপরে বাকি যত কমিউনিকেশন সব এখান থেকে সরাসরি এপিআই এর মাধ্যমে আমার ব্যাকএন্ডের সাথে কানেকশন হবে। এখানে আর কখনো ফ্রন্ট এন্ড রিকোয়েস্ট যাবে না। আরেকটা যদি নতুন ট্যাব দিয়ে আবার ইউআরএলটা হিট করি তাহলে আবার ডাউনলোড হবে। প্রত্যেকটা ট্যাব আলাদা সেপারেট। ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে যে হিস্ট্রি যে থাকে এই হিস্ট্রির কোনো ভ্যালু নাই? কোনটা? এই যে ব্রাউজারের মধ্যে যে হিস্ট্রি গুলো থাকে। হ্যাঁ আছে তো, থাকবে না কারণ ওটা তো ব্রাউজার মেইনটেইন করতেছে। এই যে আপনি বললেন যে বারবার যে ডাউনলোড যে হচ্ছে হিস্ট্রি বারবার ডাউনলোড, ওটা তো ব্রাউজার সেভ করে রাখে কোন হিস্টোরিতে সে কোথায় কি গেছিল। এটা ব্রাউজার টেকনোলজি। আপনি কোথায় ঘোরাফেরা করতেছেন এটা ব্রাউজার সেভ করতেছে। এটা ব্রাউজারের মেকানিজম। আমরা তো ব্রাউজার বানাচ্ছি না, আমরা বানাচ্ছি শুধু আমাদের অনলি অ্যাপ্লিকেশন। ক্লিয়ার এই কনসেপ্টটুকু? বুঝতে পারছি। জি রাতুল ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, এই কন্টেন্ট থেকে তো একবার ডাউনলোড হলো হ্যাঁ রিকোয়েস্ট আশা করে, তারপরে আমার যদি ওই পেজের ভিতরে যে লিঙ্ক গুলো থাকে অ্যাড্রেস বারে নেভিগেশনে যদি কোনো নেভিগেশনে যে মেনু গুলো থাকে ওই যে কোনো একটা মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে ওই রিকোয়েস্টটা কি ব্যাক এন্ডে হবে নাকি ফ্রন্ট এন্ডের তাহলে? আপনি কি রিঅ্যাক্টের কথা বলতেছেন নাকি অন্য কোনো টেকনোলজি দিয়ে? এই রিয়াক্ট ওই যে আপনি কি এরকম বলতেছেন যে এক পেজ থেকে অন্য পেজে যাচ্ছে এরকম? না না না, ওইখানে এই যে ফ্রন্ট এন্ড যে ব্রাউজারে যে পেজটা ডাউনলোড হলো ওখানে যদি কোনো মেনু বারে কোনো লিঙ্কে আমি ক্লিক করি, হ্যাঁ যদি তোমার একটা বারে ওপেন করি, হ্যাঁ অন্য একটা ট্যাবে, হ্যাঁ অন্য একটা ট্যাবে ওপেন হলো,
হ্যাঁ এই রিকোয়েস্টটা কোথায় যাবে ভাই? ওই ফ্রন্ট এন্ডের সার্ভারে না ব্যাক এন্ডের সাপোর্ট? ওইখানে কি অরিজিনালি ব্যাকএন্ডে যাচ্ছে নাকি ওই অ্যাপ্লিকেশনে যাচ্ছে সেটা দেখতে হবে। ওইখানে আপনি ইউআরএল বারে কি সেট করছেন। আর অন্য আরেকটা পেজ মানে আমরা এই যে যেমন HTML CSS তো অনেকগুলো পেজ বানাইছিলাম না, ওই হ্যাঁ পেজটা আবার নতুন একটা ট্যাবে ওপেন হলো না। আচ্ছা, আর এখানে ওই- এখানে এখানে আরেকটা জিনিস একটু মনে রাখেন, রিয়াক্ট অ্যাপ্লিকেশনের ভিতরে আচ্ছা ওই পেজগুলো যখন তৈরি করেন ওই পেজগুলোর এক্সটেনশন কি হয়? about dot কি? মানে এই ট্যাবের টাইটেল লেখা। আমার কথা শোনেন, প্রথমে ডট হোম এসটিএমএল ডট এসটিএমএল, অ্যাবাউট এসটিএমএল, কন্ট্যাক্ট ডট এসটিএমএল, ব্লগ ডট এসটিএমএল, যতগুলো এসটিএমএল ফাইল ততগুলো পেজ। এটাকে মাথায় রাখবেন, যতগুলো এসটিএমএল ফাইল ততগুলো কি পেজ। পেজ। কিন্তু রিয়াক্ট অ্যাপ্লিকেশনে শুধুমাত্র একটা এসটিএমএল ফাইল থাকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা। এই কারণে এটাকে বলা হয় সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন মানে ওই যে আপনার এক পেজ থেকে আরেক পেজে আপনি ঘোরাঘুরি করেন, কিন্তু এখানে দেখবেন পুরো রিয়েক্ট অ্যাপ্লিকেশনের শুধুমাত্র আমরা একটা এইচটিএমএল ফাইল থাকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর কোনো ইন্ডেক্স ফাইল থাকে এইচটিএমএল ফাইল থাকে না। এই কারণে রিয়েক্টকে বলে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। কিভাবে নেভিগেট করে সেটা আমরা পরে দেখব না, ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাইয়া তাহলে কি ওই ইন্ডেক্সের ভাইয়া, ভিতরে সব আরেকবার ভাইয়া বলো পেজ হয়? সিঙ্গেল পেজ জি, মানে ইন্ডেক্স ফাইলটার ভিতরে ভাই সিঙ্গেল পেজ পেজ ক্রিয়েট হয়? ওই একটা পেজের ভিতরে সবকিছু রেন্ডার হয়, সব জাভাস্ক্রিপ্ট দিয়ে রেন্ডার হয়। জি, আরেকটা ভাই মানে কি বলতে? ইন্ডেক্সের সবকিছুই আমরা লিখবো জাভাস্ক্রিপ্টে, ওইটা ওই আলাদা আলাদা ভাবে ওই ইন্ডেক্সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সত্যি কথা বলতে কি আমরা যখন অ্যাপ্লিকেশন তৈরি করব এই অ্যাপ্লিকেশনে কখনোই আমরা ইন্ডেক্স মানে এইচটিএমএল ফাইল তৈরি করি না, একটাও এইচটিএমএল ফাইল তৈরি করব, ওই বাই ডিফল্ট যেটা বানানো থাকবে ওইটাই, এছাড়া আমরা আর কখনো তৈরি করবো না। একটা এইচটিএমএল ফাইল ওটা অটোমেটিক্যালি বিট দিয়ে করলে অটোমেটিক্যালি তৈরি করে দেয় সে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা একটু নেক্সটের দিকে যাই। এই কথাবার্তাগুলো আচ্ছা ভাইয়া, এখানে হোস্টিং এবং ডেটাবেস আর একটু বুঝাবেন? হোস্টিং মানে আপনার এই সার্ভারটাকে মানুষে অ্যাক্সেস করার জন্য অনলাইনে অ্যাভেলেবেল করতে হয় আপনার অ্যাপ্লিকেশনটা। আপনার কম্পিউটারে থাকলে তো পাবে না, এমন একটা কম্পিউটারে রাখতে হবে যে কম্পিউটারটা 24টা ঘন্টা অন থাকে। আমার আপনার কম্পিউটারকে 24 ঘন্টা অন থাকে? থাকে না তো, অফ থাকে। আপনি নিজের কম্পিউটারও চাইলে সার্ভার বানাইতে পারেন, ঘাটাঘাটি করে দেখেন। আচ্ছা ভাইয়া, এখানে হোস্টিং এবং ডেটাবেস কানেকশনটা একটু বুঝতে পারছি এখন না। ভাই এটা তো আলোচনা করতে গেলে সমস্যা, এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছিলাম, আপনি হয়তো মিস করেছিলেন, ঠিক আছে? হয়তো অন্য একটা দিন আলোচনা করে দেবেন, কারণ আজকে আমাদের স্কোপের বাইরে, এই জিনিসগুলো আমাদের টোটাল স্কোপের ভেতরেই না, ঠিক আছে? আমাদের স্কোপ হচ্ছে শুধুমাত্র এইটুকু আজকে, ঠিক আছে? শুধু ভিজুয়ালাইজেশন করার জন্য আমি এটাকে আঁকায় রাখছি যে এইভাবে কানেকশনটা হচ্ছে, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, আমি বুঝতে পারতেছি না যে ডেটাবেসের ভিতরে কি মেকানিজম হচ্ছে যে ওখান থেকে আবার তাহলে আপনাকে মেকানিজম যদি জানতে হয় তাহলে ডেটাবেস কিভাবে তৈরি হয়েছে সেই সেই সফটওয়্যার আপনার বানাইতে হবে, তাহলে বুঝবেন যে ভিতরে মেকানিজম কিভাবে কাজ করে, জি ভাইয়া। ঠিক আছে? আমরা কখনোই ডেটাবেস তৈরি করি না, এটা মাথায় রেখেন, আমরা শুধু ডেটাবেস ইউজ করি। আচ্ছা, এটা গেল এই পার্টটুকু, আশা করি বুঝাইতে পারছি। এবার হচ্ছে আমি সেকেন্ড পার্টের দিকে একটু আসি। ফ্রন্ট এন্ডে কাজ করতে হলে আমাদের ব্রাউজার সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে, তাই না? 100%। আচ্ছা, আমি মোটামুটি একটু লেকচারটা রেডি করে রাখছিলাম। প্রথমত ওয়ার্ক ফ্লো ইন রিয়াক্ট অ্যাপ, এটা মোটামুটি আমি যতটুকু বুঝছি আমি এক্সপ্লেন করার ট্রাই করছি, ঠিক আছে? এরপরে ফাউন্ডার অফ, এটা গুগল থেকে সার্চ করে বের করা, এখানে লেখা আছে রিয়াক্ট ওয়াজ অরিজিনালি ক্রিয়েটেড বাই জর্ডান। এটার উচ্চারণ কি হবে, ওয়াল্ক নাকি ওয়াল্কলে আমি বলতে পারতেছি না, একটু ইয়া করেন। ওয়াক ভাইয়া ওয়াক, আচ্ছা যাই, নির্বাচন হয়। জর্ডান অমক, ঠিক আছে? তার নামটা শ্রদ্ধার সহিত আমরা উচ্চারণ করি, ঠিক আছে? আমি এটা একটু দেখে নেব নি স্পেলিংটা। আর ওই ব্যক্তিটা হচ্ছে ফেসবুকের ইঞ্জিনিয়ার ছিল, বর্তমানে হচ্ছে মেটাতে, ঠিক আছে? তিনি ডেভেলপ করেছিলেন এটা, মানে এইটা কিন্তু ফেসবুকের ওই ইঞ্জিনিয়ারটা তৈরি করছে এই রিয়াক্টের টেকনোলজিটা, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে ডেভেলপ করা হয়েছে 2011 সালে, ফার্স্ট ডেভেলপড, মানে এটা ডেভেলপ করার পরে এটা ফার্স্ট হচ্ছে ফেসবুকের নিউজ ফিডে অ্যাপ্লাই করে তারা 2011 সালেই। এরপরে এটা ইনস্টাগ্রামে 2012 সালে এই রিয়াক্টের যে আমরা যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন তৈরি করে সেইটার কথা বলতেছি। এটা হচ্ছে জর্ডান, এই ব্যক্তিটা এনে তৈরি করে ফেসবুকে 2011 সালে অ্যাপ্লাই করে, তারপরে ইনস্টাগ্রামেও 2011 সালে অ্যাপ্লাই করে, আমার 12 সালে গুগল থেকে সার্চ করে নেওয়া। এরপরে রিয়াক্টের এই ফুল কোড বেসটাকে তারা
মানুষের জন্য উন্মুক্ত করে দেয়। উন্মুক্ত করে দেওয়া মানে ওপেন সোর্স করে দেয়। সোর্স কোড মানে এই যে কোডগুলো আমরা যে লিখি সেটা ওপেন করে দিয়েছে। তারপরে সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি। তারা কোথায় উন্মুক্ত করে দিয়েছে? মনে করেন এই যে npm react, এই যে এই প্যাকেজের মাধ্যমে তারা তাদের এই ফুল মেকানিজম অন হয় না কেন, এই ফুল মেকানিজমের কোড বেস, এখানে আল্লাহর রাস্তে কোড বেস কই বেটা, এখানে দেখেন পুরো সোর্স কোডের লাইব্রেরি হ্যান ত্যান যা আছে, তারা যত যত কোড মোড লিখছে সব এখানে ওপেন করা আছে। ঠিক আছে, বুঝতে পারছি? দেখেন লাস্ট আপডেট, লাস্ট পাবলিশ 14 ঘন্টা আগেও তারা এটা নিয়ে কাজ করতেছে। আর দেখেন উইকলি কত ডাউনলোড হয়। এটা যেহেতু তারা উন্মুক্ত করে দিয়েছে তাই আমরা এটাকে ইউজ করতে পারি। ক্লিয়ার এটুকু? জি ভাই। আচ্ছা, এরপরে চার্ট অফ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। আচ্ছা, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলতে একটা মিনিট, আমার মনে হয় আগের দিন কারে যেন একটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন বানাই দেখাইছিলাম। ড্রিম প্রজেক্ট। এই যে, আচ্ছা এখানে নাই, আমি এখান থেকে টার্মিনালে কমান্ডটা দিই। এখানে হচ্ছে কি লিখতে হয়, আমি যদি কি দিয়ে তৈরি করি, কি দিয়ে ভিট, তাহলে এখানে লিখবো npm ভিট, সরি npm ক্রিয়েট না নাকি npm ক্রিয়েট ভিট @latest দিলে হচ্ছে একদম লেটেস্ট ভার্সনটা, লেটেস্ট না দিলেও হবে, হ্যাঁ এটা দিলে লেটেস্ট দিলে আর কি লেটেস্ট ভার্সনটা আসে। এখানে সে বাই ডিফল্ট একটা নাম চায়, একটু খেয়াল করেন সবাই যখন আপনি ভিট দিয়ে তৈরি করবেন, এটা একটা নাম চাই। আপনি যদি নাম না দেন দেখেন এখানে ওই ফোল্ডারের নাম অনুযায়ী চলে আর মানে ওরা একটা নিজস্ব একটা নাম দিয়ে দেয় যদি আপনি নাম না দেন, মানে এই অবস্থায় ইন্টার দিলে ওই নামটা হয়ে যাবে। বাট আমি ওই নামটা নিতে চাচ্ছি না, আমি যে ফোল্ডারের ভিতরে আছি, আমি কোন ফোল্ডারের ভিতরে আছি, আমি আছি হচ্ছে ড্রিম রিঅ্যাক্ট, ওইটার ভিতরে যদি নিতে চাই তাহলে এখানে একটা দশমিক দেবো, মানে ডট দিব, ওটা কেটে দিয়ে, ঠিক আছে? দেওয়ার পরে ইন্টার, এরপরে ওরা বলতেছে প্যাকেজ নেম, আমি যে কোন প্যাকেজ নেব ওই প্যাকেজের নেমটা ইন্টার, এরপরে হচ্ছে আমি রিঅ্যাক্টে বানাবো, কিবোর্ডের আপ আর ডাউন আরো দিব, আমি টাইপিং স্ক্রিপ্টে বানাবো না, আমি অরিজিনালি রিঅ্যাক্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে সরি জাভাস্ক্রিপ্ট দিয়ে করব, এন্টার দিলাম। এরপরে পুরো একটা বয়লার প্লেট তারা আমাকে বানাই দিছে। এরপরে অধিকাংশ মানুষ যেটা করে, এটা করার পরে এখানে চলে আসে, এখান থেকে আপনি কি করবেন ওই টার্মিনালটা কেটে দিবেন, ঠিক আছে? সহজ উপায়, কেটে দিয়ে আপনি আপনার ওই প্রজেক্টের ভিতরে ঢুকবেন যেখানে তারা কোডগুলো জেনারেট করে দিয়েছেন। মানে এটা কিসের মাধ্যমে করতেছে, একটা বিট একটা টুলস, এটা মনে রাখেন ইন্টারনালি একটা সফটওয়্যার বা একটা টুলস, সেই টুলসের সাহায্যে এই বয়লার প্লেটের কোডগুলো ফাইল ফোল্ডার এগুলো আমি জেনারেট করে ফেলছি, ঠিক আছে? ওই বিট দিয়ে কমান্ড লাইন দিয়ে হিট করার পরে ওইটা আসছে। এরপরে আমি এটাকে ওপেন করব, নতুন করে টার্মিনাল আবার ওপেন করব, ওখান থেকে সিডি দিয়ে যাইতে হয় বাট অনেকের ক্ষেত্রে এটা কমপ্লেক্স, আপনি কেটে দিবেন, কেটে দিয়ে যে ফোল্ডারটা তৈরি হয়েছে সেটার ভেতরে ঢুকবেন, কোড বেজে এসে নতুন করে আপনি আবার কি করবেন, আপনি এখান থেকে ওটাকে ওপেন করবেন। এরপরে ভিএস কোডে ওপেন করব, ওপেন করার পরে এবার এই পুরো অ্যাপ্লিকেশনের ফ্লোটা আমি পরে বোঝাবো, আপাতত একটু দেখার ট্রাই করি। এখান থেকে আসার পরে আপনাকে একটা মানে এই প্রজেক্টটা যদি রান করতে হয় মুখস্থ বিদ্যা, ঠিক একদম টানা মুখস্থ, প্রজেক্টটা যদি ইনিশিয়ালি রান করতে হয় তাহলে এখানে দিতে হবে npm i দিতে হবে, i মানে ইনস্টল অথবা ইনস্টল, আপনি পুরোটাও লিখে দিতে পারেন অথবা i লিখে দিতে পারেন। আর যেহেতু এটা আমার লিনাক্স মেশিনে বাই ডিফল্ট গিট ব্যাশটা থাকে, কারণ আমার ডিফল্ট টার্মিনালই হচ্ছে গিট ব্যাশ, আপনাদের উইন্ডোজে ডিফল্টটা মনে হয় পাওয়ার শেল বা সিএমডি, ওইটা হচ্ছে আমার হচ্ছে গিট ব্যাশ হচ্ছে বাই ডিফল্ট, তাই এখানে অটোমেটিক্যালি গিট ব্যাশটা আছে। এখানে ইনস্টল অথবা আই লিখলে এখান থেকে কিছু অনেক জিনিসপত্র ডাউনলোড হবে, কি কি ডাউনলোড হচ্ছে এটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা হবে, বাট এটা করে নিতে হবে। এবার এই অ্যাপ্লিকেশনের ফ্লো যদি তাকাই, এখানে একটা পাবলিক একটা ফোল্ডার হয়, এখানে এসআরসি বলে একটা ফোল্ডার হয়, এটা নিয়ে আপাতত না, এখানে দেখবেন রুট ডিরেক্টরিতে একটা index.html আছে, এই একটাই শুধুমাত্র আমাদের অ্যাপ্লিকেশনে এই HTML ফাইল থাকে, যার কারণে আমাদের অ্যাপ্লিকেশনটাকে আমরা বলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। আমরা আর কখনোই আমাদের অ্যাপ্লিকেশনে এরকম করে আলাদা HTML ফাইল বানাবো না, আমাদের এইখানে শুধুমাত্র একটাই থাকবে, সেটা হচ্ছে index.html, যার কারণে আমরা এটাকে বলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, মনে থাকে যেন। ভাই আমাদের ইমেজ ফোল্ডার লাগলে কোথায় নিব? এগুলো পরে দেখাবানি, আপাতত এগুলোই আস্তে আস্তে
কারণ আমাদের সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে HTML ফাইল একটা থাকবে, ওই যে পেজ রাউটিং মাউটিং ওটা আলাদা ইন্টারনালি ভাবে এখানে মেনটেন হয়। ঠিক আছে, এটা করার পরে দেখেন এটা ডাউনলোড কমপ্লিট হয়েছে। এরপরে যদি আমি npm রান ডেভ দিই তাহলে আমার এই অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে। এখানে দেখেন একটু ভালো করে খেয়াল করেন, আপনার মেশিনে একটু আগে একটা আপুরে দেখাইছিলাম, এখানে মাউস ধরলে এখানে দেখাচ্ছিল আপনার ছিল কন্ট্রোল ক্লিক আর এখানে হচ্ছে আমার অল্টার ক্লিক, এটা আমি চেঞ্জ করে ফেলছি তাই আমার এখানে। এই জন্য শর্টকাট মুখস্থ করবেন না, মাউস ধরলে ওরা যেটা দেখায় এইটা, তাই আমি এখানে কিবোর্ডের অল্টার প্লাস এটা দিলে আমার এই ফুল অ্যাপ্লিকেশনটা ক্লিক কি হয়েছে দেখে নে, এই যে হয়েছে বিহাইন্ড দ্য সিন এটা অন হয়ে গেছে। এই যে দেখেন আমার পুরো অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে। এটা পুরোপুরি আমাদের একটা অ্যাপ্লিকেশন, রিয়াক্ট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এবার এটাকে আমি কেটে দিই আর এটা টার্মিনালে রান আছে, মানে টার্মিনালের বিহাইন্ড দ্য সিন অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা একটু বলে দিতে হবে, সেটা হচ্ছে আমরা যে এই যে রানটা করলাম, এই রানটা আমাদের সরাসরি ভিটের মাধ্যমে হচ্ছে। ভিট ইন্টারনালি আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য, রিয়াক্ট অ্যাপ্লিকেশনের জন্য অনেকগুলো কাজ করে দেয়। ঠিক আছে, এবার যদি এই ভিটের কথা বলি তাহলে ভিটটা কি জিনিস এটাকে যদি আমরা একটু বলি, এখানে আমি একটু লিখে রাখছিলাম, এটা গুগল সার্চ করে নিয়ে আসছি, হোয়াট ইজ ভিট। এখানে বলা আছে ভিট ইজ এ মডার্ন বিল্ড টুল। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা একটা টুলস বা সফটওয়্যার, এটা বলতে পারেন ডেভেলপমেন্ট সার্ভার। আচ্ছা, মানে পড়াটা এরকম হবে, ভিট ইজ এ মডার্ন বিল্ড টুল অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভার ফর ফ্রন্ট এন্ড ওয়েব প্রজেক্ট। ঠিক আছে, ওয়েব বেস যে প্রজেক্টগুলো সেটার জন্য এটা একটা বিল্ড টুলস ডেভেলপমেন্ট সার্ভার নট প্রোডাকশন সার্ভার। ঠিক আছে, এখানে বলছে এটা একটা ডেভেলপমেন্ট সার্ভার, এখানে প্রোডাকশন সার্ভার দিয়েও দেখা যায়, বাট এটা ডেভেলপমেন্ট সার্ভার হিসেবে কাজ করবে। মানে ওই যে লাইভ রিলোড যেমন আমরা লাইভ সার্ভার দিয়ে করি, ওই জিনিসগুলো এখানে নাই। ইট ওয়াজ ক্রিয়েটেড ইভেন ইও, মানে এই ব্যক্তিটা এটা তৈরি করেছে, যেটা হচ্ছে ভিউজেস নামক একটা টেকনোলজি আছে, সেই টেকনোলজির যে ক্রিয়েটর ইনিয়ারকে ইভান ইউ, উচ্চারণ হয়তো ভুল বলতে পারি, এই ব্যক্তিটা এটা তৈরি করেছেন। এবং বাট ইট ইজ ওয়ার্কিং মেনি ফ্রেমওয়ার্ক লাইক রিয়াক্ট রেস হ্যান হাবিজাবি, মানে এটা অরিজিনালি ক্রিয়েটর যে ব্যক্তিটা এই ইভান ইউ, এই ব্যক্তিটা হচ্ছে অরিজিনালি ভিউজেস জিনিসটা তৈরি করেছেন, তিনি হচ্ছে এই ভিট নামক এই মডার্ন টুলটা মানে উনি তৈরি করে দিয়েছে। এবং এই টুলসটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আমরা প্রজেক্ট তৈরি করে ফেলতে পারি ইজিলি। এই জিনিসগুলো আপনি যদি ম্যানুয়ালি করেন, এইখানে যে এই যে জিনিসগুলো, এই যে বয়লার প্লেট বানাইছেন যে জিনিসগুলো, এগুলো ম্যানুয়ালি করা যায়। নেক্সট ক্লাসে অর্থাৎ কালকের দিন আমি এরকম কোনো মডার্ন টেকনোলজি ইউজ না করে একদম র ভাবে কিভাবে রিয়াক্ট ইউজ করা যায়, এটা তো আমরা জাস্ট মাঝখানে একটা মাধ্যম ইউজ করছি, ভিট দিয়ে আমরা এগুলো তৈরি করে ফেলছি একদম ইজিলি একটা কমান্ড দিয়ে। বাট রিয়াক্ট এটা তো একটা মাধ্যম হিসেবে কাজ করতেছি, বাট আমরা রিয়াক্টকে একদম নিজে স্কার্স থেকে লিখবো। ঠিক আছে, A to Z করে এরকম স্কার্স থেকে A to Z করে আমি লিখবো, সেখানে কোনো এরকম ভিটমেট কিছু ইউজ করব না। সেটা আমরা নেক্সট ক্লাসে আমি এটা লিখে দেখাবো আপনাদের যেভাবে কাজ করে। বাট আমরা কখনোই কালকের ক্লাসে যেভাবে আমি তৈরি করব ওইভাবে আমরা জীবনে কোনোদিন আমরা প্রজেক্ট বানাবো না, শুধুমাত্র শেখার পারপাসে যে এটা যে এভাবে করা যায় বা এভাবেই হয় সেটা শেখার পারপাসে আমি সেটা নেক্সট দিন আপনাদের দেখাবো। বাট আমরা সব সময়ের জন্য এরকম কোনো একটা মডার্ন টুল ইউজ করব। যেমন এরকম প্রজেক্ট তৈরি করার জন্য ভিট এর আগে খুব পপুলার ছিল হচ্ছে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, এই টেকনোলজিটা খুব পপুলার ছিল একটা সময়। এরকমই জিনিসপত্র, এই যে ওই যেমন ভিটের মতো দেখেন, ভিটকেও যদি আপনি সার্চ করেন, ভিট এরকম একটা টুলস, এই যে ভিট। কারণ দিন দিন তো ভাই টেকনোলজি আপডেট হয়, আমরা হচ্ছে ডেভেলপার, যেখানে ভালো সুবিধা পাবো আমরা সেখানে ধুম করে দৌড়ায় চলে যাব। কে ভালো কে মন্দ এটা ডাজন্ট ম্যাটার, আমাদের ডেভেলপারদের যে বেশি সুবিধা দেবে সেই টেকনোলজিতে আমরা চলে যাব। আগে মানুষ এই ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ এইটা দিয়ে করতো, এটা দিয়ে করলে অনেক প্রবলেম মানুষ ফেস করতেছিল, এখনো স্টিল এটা ভ্যালিড, আপনি চাইলে করতে পারবেন। বাট এখন আমরা এই টেকনোলজিটা দিয়ে করব, যেটাতে আমাদের ডেভেলপমেন্টে কাজ করাটা অনেক সহজ হয় এবং অনেক দ্রুত করা যায়, এটার ক্ষেত্রে অনেক সহজ। ঠিক আছে, তার মানে এরকম আরো টেকনোলজি আছে, বাট আমরা সবসময়ের জন্য ভিট টেকনোলজিটা ইউজ করবো। অর্থাৎ ভিট এখানে বলা আছে দেখেন, দ্য বিল্ড টুল ফর ওয়েব। ঠিক আছে, এখানে বলে দিছে এটা হচ্ছে একটা টুলস বা একটা সফটওয়্যার। ঠিক আছে, যেটা আমাদের ওয়েবের অ্যাপ্লিকেশনগুলো তৈরি করার জন্য
আমাদের হেল্প করবে। বাট নেক্সট ক্লাসে আচ্ছা দেখি আমাদের আজকে আর কোনো টপিকস বাদ আছে কিনা আমার। আচ্ছা কিভাবে যে রিয়াক্ট তৈরি করতে হয় সেটা তো আমি অলরেডি দেখাই দিছি। এই যে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ্লিকেশন ভায়া ভিট, এটা তো একটু আগে করলাম যে কমান্ড লাইন দিয়ে কিভাবে টার্মিনাল দিয়ে একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন করলাম। আজকের জন্য শুধু এইটুকুই লেকচার। নেক্সট ক্লাসে হোয়াই ডু ইউ মেক রিয়াক্ট অ্যাপ্লিকেশন এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে কেন আমরা রিয়াক্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করি। আর এই কেনর প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে আমি নেক্সট ক্লাসে আপনাকে এরকম কোনো থার্ড পার্টি কোনো এরকম কোনো টুলস ইউজ না করে একদম র ভাবে কিভাবে মানে নিজে নিজে কিভাবে এই ফাইল ফোল্ডারগুলো, এখানে যে ফাইল ফোল্ডারগুলো আছে না, হয়ে গেল এই ফাইল ফোল্ডারগুলো তো অটোমেটিক জেনারেট হয়েছে, এরকম করে আমরা নিজে নিজে কিভাবে তৈরি করতে পারি এবং এখান থেকে একটা কারণ উদ্ভব করব যে কেন আমি রিয়াক্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করব। কারণ রিয়াক্ট ছাড়াও তো অনেক অনেক টেকনোলজি আছে, মানে ফ্রন্ট-এন্ড মানে সোজা কথা রিয়াক্ট অ্যাপ্লিকেশন কথাটা ভুল হবে, এখানে কথাটা ইউজ করা দরকার ছিল যে হয় উই মেক মডার্ন ফ্রেমওয়ার্ক, মানে আমরা যে ফ্রেমওয়ার্ক কেন ইউজ করবো রিয়াক্ট, মানে এরকম যে মডার্ন টেকনোলজি এখন তো শুধু যে রিয়াক্ট ইউজ করতে হবে এরকম না, এরকম আরো আছে, ভিউ জেএস আছে, অ্যাঙ্গুলার জেএস আছে, এরকম মানে এরকম যে আমরা যে মডার্ন যে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক গুলো এটা কেন ইউজ করব সেটার কারণটা আমরা রিয়াক্টের মাধ্যমে বুঝবো। ঠিক আছে, ভাইয়া React কি ফ্রেমওয়ার্ক না লাইব্রেরি ভাইয়া? এটা লাইব্রেরি। ঠিক আছে, এইটার নেক্সট ক্লাসের অ্যান্সারটা এখানে খুঁজবো, তারপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবো। ঠিক আছে।